হ্যালো এভরিওয়ান, এসএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য আজকে পদার্থবিজ্ঞান সিকিউ সলভিং ক্লাস থাকবে। প্রথমে বলে রাখি, তোমাদের পরীক্ষায় বসার মতো চূড়ান্ত প্রস্তুতি আমার এই ক্লাস থেকে হয়ে যাবে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা হলো যে তোমাদের এই সম্পূর্ণ চ্যাপ্টারটা সিকিউ ভালো করে শেষ করতে চাইলে কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা সময় তোমাকে দিতেই হবে। তো তুমি যদি মনে করো যে 10 থেকে 15টা সৃজনশীল সলভ করে তুমি পরীক্ষায় গিয়ে বসবে, তাহলে সম্পূর্ণ ভুল ধারণা। খুব কঠিনও নয় 4 থেকে 5 ঘন্টা সময় দেওয়া। তোমরা যদি পরীক্ষায় ভালো একটা ফলাফল করতে চাও তো খুবই অল্প সময় আমি মনে করি। আর তোমাদের অন্য কোনো বই করতে হচ্ছে না, শুধু তোমরা মনোযোগ দিয়ে এবং ধৈর্য ধরে আমার এই ক্লাসগুলো ফলো করে যাবে। এই জন্য বলছি যে 4-5 ঘন্টা আমি তোমাদের একসঙ্গে দেবো না, এগুলো পার্ট বাই পার্ট তোমাদের জন্য আমি ক্লাসগুলো নিয়ে আসবো। তো তো আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ে গতি সম্পর্কে সিকিউ সলভিং ক্লাস দেব ইনশাআল্লাহ। তো পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো কথা না বেরিয়ে শুরু করা যাক। তো বোর্ডে খেয়াল করো, প্রথমে আমি কিছু সূত্র দিয়ে রেখেছি, এই সূত্রগুলো এক নজরে দেখে নাও এবং তাড়াতাড়ি খাতায় নোট করে নাও। এই সূত্রগুলো তোমাদের ম্যাথ করার সময় লাগবে, গুরুত্বপূর্ণ সূত্র। আরেকটা কথা, সূত্রগুলো যেমন শেষ পেজ v = u + ad, v ² = u² + 2as, এ হলো ত্বরণ, v - u / t, s হলো সরণ। এক্ষেত্রে সমবেগ যখন থাকবে, সমবেগের ক্ষেত্রে এই সূত্রটা তুমি ইউজ করতে পারো, s = vt। আবার s = ut + ½ n² s = u + v/2 t। এখানে একটা সূত্র আছে, খেয়াল করো, t তম সেকেন্ডের দূরত্ব st = u + ½ a * 2 * t - 1। শেষ বেগ v = এগুলো হলো তিনটা পরন্ত বস্তুর সূত্র। ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত বস্তুর সূত্র, শেষ বেগ v = u + gt, v ² = u² + 2gh, h = ut + ½ gt²। একটা কথা, যেহেতু পরন্ত বস্তুর সূত্র আছে সেহেতু নিক্ষিপ্ত বস্তুর সূত্র রয়েছে। একটাই পার্থক্য, যেখানে যেখানে প্লাস রয়েছে এই সূত্রগুলোতে ঠিক প্লাসের জায়গায় একটা করে মাইনাস বসিয়ে দিবেন। কেননা যখন কোনো বস্তু উপর থেকে নিচে পড়ে তখন সেই বস্তুটির ক্ষেত্রে একটি টান বল অনুভব করে, যেটা আমরা মাধ্যাকর্ষণ বল বলতে পারি বা অভিকর্ষজ ত্বরণ, এই জন্য প্লাস। আর মাইনাস হয় কারণ যখন আমরা কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করি তখন সেই বস্তুটি নিচে থেকে একটা টান অনুভব করে, এবং আমরা নিক্ষেপ যখন করি তখন একটা নিক্ষিপ্ত বল থাকে বস্তুটার প্রতি। এই জন্য বিপরীত মুখে একটা বল অনুভব করার কারণে মাইনাস চিহ্ন বসে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। তো এখন কথা হলো যে সৃজনশীল শুরু করার পূর্বে বলে রাখি, তোমাদের গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেন, বিভিন্ন কলেজ কর্তৃক তৈরিকৃত প্রশ্ন, এগুলো অ্যানালাইজ করে তোমাদের পরীক্ষায় আসার মতো বা কমন করার মতো গুরুত্বপূর্ণ সিকিউগুলোই এই ক্লাসগুলোতে আমি সলভ করে দেব। তো তোমরা একটু ধৈর্য ধরে ক্লাসগুলো শেষ পর্যন্ত করবে এবং প্রত্যেকটা ক্লাসই দেখবে আশা করছি। তো চলো শুরু করা যায়। তো বাচ্চারা দেখো, প্রশ্ন হলো এটা হলো 1 নম্বর প্রশ্ন। আমি 2 নম্বর প্রশ্নটা দেখিনি, যখন সলভ করবো প্রশ্নটি প্রথম লিখবো। তো দেখো, একটি কার 2.5 মিটার/সেকেন্ড² সমতলে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে এবং একই সময়ে অপর একটি কার প্রথম কারটির 50 মিটার পেছন থেকে 63 কিলোমিটার/আওয়ার সমবেগে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর কত সময় পর কার দুটির বেগ একই হবে? এটা হলো প্রশ্ন। একদম সহজ। দেখো, প্রথমে প্রশ্নটা বুঝতে হবে, প্রশ্নটা তোমাকে বুঝতেই হবে। যাত্রা শুরুর কত সময় পর কার দুটির বেগ একই হবে? তাহলে আমরা দেখে নিই এখানে কি কি ইনফরমেশন আছে। সলভ। প্রথম কারের জন্য আমরা আদি বিক্রিয়া যাচ্ছি
0 মিটার পার সেকেন্ড, ত্বরণটা আছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। দ্বিতীয় কারের জন্য দ্বিতীয় কারের ক্ষেত্রে দেখো 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করে, অর্থাৎ সমবেগ v দেওয়া আছে 63 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। 263 ইনটু 1000 বাই 1 ঘন্টায় 3600 সেকেন্ড, মিটার পার সেকেন্ড। ক্যালকুলেটর চাপ দাও, দেখো কি আসে। আর অবশ্যই ফিজিক্স করতে বসলে ক্যালকুলেটর নিয়ে বসবে। মিটার পার সেকেন্ড। এখন এখানে খেয়াল করে দেখো, প্রশ্নে বলছে যাত্রা শুরুর কত সময় পর কার দুটির বেগ একই হবে। আমাদের বের করতে হবে সময়। তাহলে এখন যাত্রা শুরু করেছে দ্বিতীয় কারটি এত সমবেগে এবং বেগ হলো 17.5 অর্থাৎ 17.5 মিটার পার সেকেন্ড। এখন প্রথম কার এবং দ্বিতীয় কার যদি তাদের বেগ সমান হয়, অর্থাৎ এই যে বেগটা বের হয়েছে প্রথম কারের বেগও এত হলে তারা একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে তাদের বেগ একই হবে। অর্থাৎ আমরা প্রথম কারের বেগ এটা ধরে সময়টা নির্ণয় করব। এখানে কথাটুকু তোমরা বাংলায় লিখে দিতে পারো যে প্রথম কারের বেগ দ্বিতীয় কারের মতো হলে তাদের বেগ সমান হবে। এই বাংলা কথাটুকু তোমরা লিখে দিতে পারো। এখন আমরা কি কি পেয়ে গেলাম দেখি। এখানে আমরা ইউ পেয়ে গেলাম 0, এটি কিন্তু প্রথম কারের ক্ষেত্রে। a is equal to 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং প্রথম কারের বেগ ধরবো আমরা যেটা দ্বিতীয় কারের ক্ষেত্রে পেয়েছি সেটা 17.5 মিটার পার সেকেন্ড। t is equal to what? তাহলে এখন সূত্র ফলে b equal to u plus at বা at is equal to b minus u। এটা লেখা যায় কিনা? তাহলে এবার মান বসাই দেব। b is equal to 17.5 minus আদি বেগ 0 ত্বরণ 2.5। ক্যালকুলেটর চাপ দেব, দেখো आंसर কি আসে। आंसर হবে 7 সেকেন্ড। অর্থাৎ গাড়ি দুটির 7 সেকেন্ড পর বেগ সমান হবে, অর্থাৎ কত হবে? এত হবে। নিচে বাংলা লিখে দিতে পারো, সুতরাং গাড়ি দুটির বেগ 7 সেকেন্ড পর সমান হবে। ভিডিওটি পজ করে आंसरটি উঠিয়ে নাও। ধরে আরেকটা রাস্তা। এখন ঠিক এই বিন্দুটা থেকে অর্থাৎ 1 নম্বর গাড়িটি
যাত্রা শুরু করেছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে স্থির অবস্থা থেকে, অর্থাৎ এই অবস্থাটি স্থির, আদিবেগ 0। এই স্থান থেকে প্রথম গাড়িটি যাত্রা শুরু করেছে এবং ঠিক এর 50 মিটার পিছন থেকে, ধরে নিই এইখান থেকে বি বি বিন্দুটি ধরি দ্বিতীয় গাড়ি, এটা প্রথম গাড়ি, এটা দ্বিতীয় গাড়ি। তো প্রথম গাড়িটি এইখান থেকে যাত্রা শুরু করেছে, তো বি বিন্দুতে অর্থাৎ দ্বিতীয় গাড়িটি 50 মিটার পিছন থেকে যাত্রা শুরু করেছে। ধরে নেই এই দূরত্বটুকু 50 মিটার। তাহলে দ্বিতীয় গাড়িটি এখান থেকে যাত্রা শুরু করেছে এবং বলা হয়েছে তারা একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে বা কার্যটি তারা একে অপরকে অতিক্রম করবে। এই দূরত্বটা ধরে নিই যে ঠিক এইখানে যে গাড়ি দুটি একে অপরকে অতিক্রম করবে। এই বিন্দুটাকে আমরা সি ধরি এবং এই দূরত্বটাকে ধরি এক্স, অর্থাৎ গাড়ি দুটি এতটুকু দূরত্বে গিয়ে একে অপরকে অতিক্রম করবে। প্রথম কারের 50 মিটার পেছন থেকে বি বিন্দু হতে দ্বিতীয় কারটি এবং এ বিন্দু হতে প্রথম কারটি যাত্রা শুরু করে এক্স দূরত্বে সি বিন্দুতে গিয়ে কার দুটি একে অপরকে অতিক্রম করবে। ঠিক এই কথাটুকু বাংলার শুরুতে লিখে দিবে, তারপরে ম্যাথ শুরু করবে। এবার কথা হলো যে কত দূরত্বে গিয়ে কার দুটি একে অপরকে অতিক্রম করবে, তো আমাদেরকে দূরত্ব বের করতে হবে। প্রথম কারের ক্ষেত্রে দেখো কি কি দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, তো আমরা এখানে সাইড নোট করি কি কি পেয়ে যাই আমরা। আদিবেগ দেওয়া আছে 0, এ আছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, টি নেই এবং s1 ইকুয়াল টু ওয়াট। তো আমরা সূত্র সবাই দেখি কি আসে। প্রথমে s1, প্রথম যে দূরত্বটা আছে এটাকে আমরা s1 ধরে নিচ্ছি। প্রথম কারের ক্ষেত্রে আমরা দূরত্বটা s1 ধরে নিচ্ছি। অর্থাৎ এখানে একটা জিনিস তোমাদের ভাঙিয়ে দিই, দেখো s1 ইকুয়াল টু দূরত্ব কতটুকু, দেখো এটা কিন্তু প্রথম কার, এই প্রথম কার থেকে মিলিত হচ্ছে c বিন্দুতে গিয়ে, তাহলে s1 ইকুয়াল টু ac ইকুয়াল টু x, এটাকে আমরা শর্ট করে নিই, s1 ইকুয়াল টু ac ইকুয়াল টু x। ঠিক আছে, এখন দেখো সূত্রটা ut প্লাস হাফ এটি স্কয়ার, এখানে মান বসাই দেই u is equal to 0, t plus half into 2.5 into t square। তাহলে ক্যালকুলেটর চাপ দাও, দেখো মান কত আসে। এখানে 0 আসবে, এখানে 2 দিয়ে 2.5 কে ভাগ করলে 1.25 into t square, বা আমরা লিখতে পারি x, যেহেতু s1 equal to s equal to x, সুতরাং আমরা লিখতে পারি x equal to 1.25 t square। এটাকে আমরা এক নং সমীকরণ ধরে নিচ্ছি, যেহেতু এখানে কোনো বাস্তব মান বের হয়নি সেহেতু আমরা এটাকে এক নং ধরে নিচ্ছি। তারপর s2 বিয়োগ করি, আমরা দেখি কি আসে। এখন s2 এর ক্ষেত্রে আমাদের কি কি ইনফরমেশন আছে দেখি। s2 এর ক্ষেত্রে এখানে দ্বিতীয় গাড়ির জন্য আমরা এখানে ইনফরমেশন লেখার সময় লিখে নেবে যে দ্বিতীয় গাড়ির জন্য, দ্বিতীয় কারের জন্য, দ্বিতীয় কারের জন্য আমরা কি কি পেয়ে যাচ্ছে দেখো। যেহেতু দ্বিতীয় কারটি সমবেগে চলেছে তাই সমবেগ v ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 17.5 মিটার পার সেকেন্ড। যেহেতু স্থির অবস্থা থেকে চলেছিল তাই u is equal to 0।
and S2 ইকুয়াল টু, এখানে দেখো S2 ইকুয়াল টু কি বের হয়, S2 মানে হলো এই যে দ্বিতীয় গাড়ি এখান থেকে শুরু করে এখানে গিয়ে একে অপরকে অতিক্রম করবে, তাহলে এ বি দূরত্ব তো 50 মিটার, এটা আমরা জানি। তাহলে লিখি 50 প্লাস এ থেকে সি দূরত্ব আমরা x ধরেছি, তাই 50 প্লাস x মিটার। S2 ইকুয়াল টু 50 প্লাস x মিটার। যেহেতু দ্বিতীয় গাড়িটি সমবেগে চলেছে, এখানে তোমরা প্রথমে লিখে নিবে যে প্রথম গাড়ির জন্য h1 ইকুয়াল টু এতটুকু, তারপর দ্বিতীয় গাড়ির জন্য h2 ইকুয়াল টু, এখানে সূত্র হবে v t, ওকে, সূত্র হবে v t2 আর এটা হবে v t1। তো vt কেন হলো, কারণ দ্বিতীয় গাড়িটি সমবেগে চলেছে, আমরা জানি সমবেগে চললে সেই ক্ষেত্রে s এর সূত্র হবে ইকুয়াল টু v t2। এখানে v এর মান দেওয়া আছে 17.5 ইনটু t2 হবে এখানে, ওকে। আর এখানে s2 এর মান দেওয়া আছে 15 প্লাস x। এখানে আমরা x এর মান বসানোর জন্য সাইড নোট দিয়ে নিব যে 1 নং হতে, মানে এখন দেখো x 1.25 t স্কয়ার আমরা মান পেয়েছি, তাই বা 50 প্লাস 1.25 t স্কয়ার ইকুয়াল টু 17.8 t, বা এটা একটা দেখো সমীকরণে পরিণত হয়ে যাবে 1.25 t স্কয়ার প্লাস, সরি এটা মাইনাস হবে 17.5 t প্লাস 50 ইকুয়াল টু 0। এখন এই অবশ্যই করার সময় এই চিত্রটুকু দিয়ে নেবেন। তো এরকম কোন সমীকরণকে মিডল টার্ম না করতে পারলে সেক্ষেত্রে আমরা যে সূত্রটি ব্যবহার করি, দেখো t is equal to minus b plus minus root over b square minus 4ci 2a। এই সূত্রটি নোট করে নাও, পরবর্তীতে লাগবে। যখন কোনো সমীকরণকে এইভাবে এখান থেকে মিডল টার্ম করে একটি বা অজানা চলকের মান বের করা না যায়, তখন আমরা কি করি, সেটাকে আমরা এই সূত্রের মাধ্যমে ওই চলকের মান বের করার চেষ্টা করি। তো দেখো এবার শুধু মান বসাও। এবার কথা হলো যে এখানে বি কোনটা, এ কোনটা, সি কোনটা। দেখো এখানে চলকের সঙ্গে যে সহগগুলো রয়েছে আর এখানে যে পূর্ণমানটা রয়েছে, শুধু আমরা এই সাংখ্যিক মানগুলো বসাবো। এটা হলো এ, এটা বি আর এটা হলো সি। তো আমরা এ বি সি এর জায়গায় এই মানগুলো বসিয়ে দেব, দেখি কি আসে। t ইকুয়াল টু মাইনাস বি এর জায়গায় রয়েছে 1.25, সরি 17.5, 17.5 প্লাস মাইনাস root over b square, তো b হলো 17.5, এটা হবে স্কয়ার মাইনাস 4 ইনটু a আছে 1.25 ইনটু c হবে 15, 2 into a is equal to 1.25। ক্যালকুলেটর চাপ দিলে দেখো কি আসে। একটা কথা, এটা ভেঙে ভেঙে করার চেষ্টা করো, একবারে করবে না। ক্যালকুলেটরে প্রথমে উপরের মানটুকু বসাবে, এইটুকু করবে, তারপর নিচেটুকু করে নিচে বসাবে, তারপর একটা মান বের করবে।
এখানে হবে মাইনাস 17.5 প্লাস মাইনাস 7.5 আর নিচে আসবে 2.5। তো এখানে একটা বিষয় হলো যে মান বের হবে দুইটা। কিভাবে? এখানে দেখো প্লাসও আছে মাইনাসও আছে, তো সেই ক্ষেত্রে কি করবে, এখানে মাইনাস চিহ্ন থাকবে, এখানে মাইনাসটা বাদ দিয়ে একবার প্লাস ধরে এটুকু মান বের করে এটাতে ভাগ করবে, একটা মান বের হবে। তারপর এখানে প্লাসটা বাদ দিয়ে মাইনাস ধরে এই সম্পূর্ণটা কে একটা মান বের করে 2.5 দিয়ে ভাগ করলে আরেকটা মান বের হবে। তো এটা দুই ভাবে করতে হবে, প্লাস মাইনাস দুইটা দিয়ে আলাদা আলাদা করতে হবে। তো দেখো ক্যালকুলেটর মিস্টেক হয়েছে যে এখানে মাইনাস চিহ্ন ছিল, বি এর আগে যেহেতু মাইনাস আছে তো বি বসানোর সময় মাইনাস আরেকটা দিতে হবে। তো মাইনাস বি আর বিষয়টা হবে এরকম, এটা হবে এরকম, রাইটিং মিস্টেক সরি। তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো প্লাস হলে 17.5 প্লাস 7.5 হবে একবার। তো প্রথমবার আনসার আসবে 4 আর দ্বিতীয়বার আনসার আসবে এটা মাইনাস হবে, তো মাইনাস করলে 10 আসবে। 17.5 থেকে 7.5 মাইনাস করলে 10 আসবে। তো আনসার হবে 4 সেকেন্ড কমা আর একটা 10 সেকেন্ড। তো যেহেতু দুইটা বাস্তব মান বের হয়েছে, এটার পরে দুটো বাস্তব মান বের হয়েছে, সেহেতু একাধিকবার কার দুটি তাদের চলার পথে একে অপরকে অতিক্রম করবে। তো তোমাদের আনসার হলো এটাই, যেহেতু দুইটা বাস্তব মান বের হয়েছে সেহেতু নিচে বাংলা লিখে দিবে যে কার দুটি তাদের চলার পথে একে অপরকে একের অধিকবার অতিক্রম করবে। ব্যাস। দেখো রাজশাহী বোর্ডের 25-এর প্রশ্নটি দেখো, গ নম্বরে দেওয়া আছে চিত্রে ওসি পথ সমতরণ নির্দেশ করলে সেই বিন্দুতে বেগ কত। চিত্রটি ভালো করে খেয়াল করো, এটা উদ্দীপকের চিত্র, যে সরণ বনাম সময়ের লেখচিত্র। এখন দেখো এখানে ও থেকে সি বিন্দু পর্যন্ত সমতরণ নির্দেশ করেছে, তো এখানে সরণ দেওয়া আছে এবং সময় দেওয়া আছে, আর আদি বেগ আমরা জানি 0। তো এখান থেকে আমাদেরকে v ইকুয়াল টু বেগ বের করতে হবে সি বিন্দুতে। তো আমরা কি কি ইনফরমেশন পেয়েছি একটু সাইড আউট করে নেই। এখানে আদি বেগ u ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, সরণ s ইকুয়াল টু 45 মিটার, সময় t ইকুয়াল টু 6 সেকেন্ড, b ইকুয়াল টু what। আমরা জানি s equal to u plus v by 2 into t, u হলো 0 plus v by 2 into t 6 আর s এর মান 45 বা 45 equal to 3v, so v equal to 45 by 3 লেখা যায় কিনা। তো v equal to 3 15 45, so answer is 15 মিটার পার সেকেন্ড। তাহলে সি বিন্দুতে বেগ হলো 15 মিটার পার সেকেন্ড।
নম্বরের প্রশ্নে দেখো, উদ্দীপকের তথ্যের আলোকে ত্বরণ বনাম সময় লেখচিত্রকে দেখাও। এখানে সময় অলরেডি দেওয়া আছে এবং সরণ দেওয়া আছে, তো আমাদের শুধু বের করতে হবে ত্বরণ। এই যে তিনটা, যেমন ও থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এই তিন অংশে ত্বরণ বের করে আমরা ত্বরণ বনাম সময় একটা লেখচিত্র এঁকে দেখাইলে ব্যাস আনসার এই পর্যন্তই। তো ত্বরণ প্রত্যেক ক্ষেত্রে কিভাবে বের করবো দেখো, যেমন ক হতে পাই আমরা ক হতে পেয়েছি যে সি বিন্দুতে বেগ পেয়েছি নাকি, সি বিন্দুতে বেগ v equal to 15 মিটার পার সেকেন্ড। অ্যাকচুয়ালি কাল অনেক বৃষ্টি ছিল বিধায় কমপ্লিট করতে পারিনি, তো আজকে কন্টিনিউ করবো। দেখো আমরা ঘ নম্বর প্রশ্ন সলভ করতেছি যে উদ্ভিদের তথ্যের আলোকে ত্বরণ বনাম সময় লেখচিত্র এঁকে দেখো। তো এই যে ও থেকে সি, সি থেকে টি এবং ডি থেকে এই তিনটা অংশ আছে, এই তিন অংশে আমাদের আলাদা আলাদা ত্বরণ নির্ণয় করতে হবে। তারপরে সময় বনাম ত্বরণ বা ত্বরণ বনাম সময় একটি লেখচিত্র এঁকে দিলেই ব্যাস। তো দেখো কিভাবে বের করবো, গ হতে পারে আমরা সি বিন্দুতে বেগ ছিল v equal to 1.5 মিটার পার সেকেন্ড। এখানে আদি বেগ হবে 0 মিটার পার সেকেন্ড এবং আমাদের টি দেওয়া আছে 6 সেকেন্ড। তো এইখান থেকে আমরা ত্বরণ বের করব। আমরা জানি ত্বরণের সূত্র হলো v minus u by t। মান বসিয়ে দিই 15 minus 0 by 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্যালকুলেটর চাপ দাও, দেখো কি আসে। 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হলো a1 অর্থাৎ প্রথম অংশের ত্বরণ। আবার দ্বিতীয় অংশে দেখো সি ডি, এইটুকু চিত্র থেকে দেখা যাচ্ছে যে সরলরেখা, যেহেতু এই অংশটুকু সরলরেখা প্রকাশ করতেছে সেহেতু এটা সহজেই বোঝা যায় যে এখানে সমবেগ নির্দেশ করছে। তো বাংলায় এই কথাটুকু লিখে দেবে যে সিডি অংশের জন্য যেহেতু সিডি অংশ সরলরেখা নির্দেশ করে, তাই সিডি অংশে কোনো ত্বরণ ঘটেনি। সরলরেখা প্রকাশ করছে বা নির্দেশ করছে যে এখানে সমবেগ নির্দেশ করতেছে, তাই এখানে কোনো প্রকার ত্বরণ ঘটেনি। সুতরাং a2 is equal to 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই কথাটুকু তোমরা বাংলায় লিখে দেবে। তারপর ডিই অংশের জন্য এখানে ডিই অংশ ওসি অংশের উল্টো প্রকৃতি নির্দেশ করে।
ডিই অংশ, অর্থাৎ এই ডিই অংশ ওসি অংশ যখন এখান থেকে এখানে এরকম ভাবে বৃদ্ধি পেয়েছে, এটা সময়ের সাথে সাথে সরণ বেড়েছে, অর্থাৎ কি এখানে ত্বরণ ঘটেছে। আবার এখানে সিডি অংশ সমান চলেছে, অর্থাৎ এখানে সমবেগে চলেছে, এখানে কোনো প্রকার ত্বরণ হয়নি। আর ডিই অংশ দেখো সম্পূর্ণ এরকম ভাবে বেড়েছে, অর্থাৎ এটা বাড়েনি, এটা কমেছে। ধীরে 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 ডি থেকে এই অংশে মন্দন ঘটেছে। ওসি অংশে যদি ত্বরণ ঘটে থাকে, সমত্বরণ ঘটে থাকে, তাহলে এটা দেখো এটা এরকম, এটা এরকম, সম্পূর্ণ বিপরীত। তাই সমত্বরণের বিপরীত হবে সমমন্দন। এই কথাটুকু এখানে বাংলা লিখে দিলে এখানে ডিই অংশ ওসি অংশের উল্টো প্রকৃতি নির্দেশ করে। তাই ডিই অংশে সমমন্দন ঘটে। এখন আমাদের এটাই বের করতে হবে। এখানে আমরা কি কি ইনফরমেশন পাই দেখো, যেমন ইউ বা আদিবেগের কথা যদি বলি, আমরা জানি ওসি অংশের বেগ ছিল 15 মিটার পার সেকেন্ড, এটা। তাহলে সিডি অংশ যদি সমবেগে চলে, তাহলে ডি অংশ বেগ হবে 15 মিটার পার সেকেন্ড। এটাই ডিই অংশের আদিবেগ। ডি বিন্দুতে ডিই অংশের আদিবেগ হবে 15 মিটার পার সেকেন্ড। তারপরে এস অর্থাৎ দূরত্ব সরণ বের করতে হবে। এস ইকুয়াল টু হবে 133 থেকে 105 বাদ দিতে হবে, অর্থাৎ ই অংশের জন্য 133 এবং ডি বিন্দুর জন্য 105। তো এটা থেকে এটা বাদ দিলে যে দূরত্বটা বের হবে সেটাই হলো এই অংশটুকু দূরত্ব। তাহলে 133 মাইনাস 105 মিটার, আনসার হবে 28 মিটার। আর টাইম হবে, দেখো ই বিন্দুতে সময় হলো 14 সেকেন্ড এবং ডি বিন্দুর জন্য সময় হলো 10 সেকেন্ড। 14 থেকে 10 বাদ দিলে যে সময় টুকু হবে সেটাই এই অংশটুকু সময় হলো 14 মাইনাস 10 সেকেন্ড ইকুয়াল টু 4 সেকেন্ড। তাহলে আমাদের এখান থেকে ত্বরণ বের করতে হবে। দেখো আমরা জানি s ইকুয়াল টু ut প্লাস হাফ এটি স্কয়ার। এখানে আমাদের s এর মান হলো 28, u হলো 15 ইনটু t হলো 4 প্লাস হাফ ইনটু a ইনটু t এর মান হলো 4 স্কয়ার। দেখো কাটাকাটি যোগ গুণ ভাগ করে কি আসে, এখানে 4 4 16 হবে, তো 2 দিয়ে 16 কে ভাগ করলে 8a, আর এখানে বাম পাশে আমরা 28 রেখে দিলাম। তারপরে 4 15 60 16 প্লাস 2 দিয়ে 4 4 16 কে ভাগ করলে 8 আসবে, 8 আর এই যে 8a, বা যদি 60 কে এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে যাবে। 60 থেকে মাইনাস 60 থেকে 28 বিয়োগ করলে পরে মাইনাস 32 আসবে, বা 8a ইকুয়াল টু মাইনাস 32 বাই এখানে শুধু a রেখে দিলাম, যে 8 চলে গেল, আনসার আসবে মাইনাস 4, যেহেতু ত্বরণ বের করতেছি আমরা তাই মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে আনসারটা ঋণাত্মক হয়েছে কারণ বলেছিলাম যে সমমন্দন ঘটেছে, ডিই অংশে কি ঘটেছে, সমমন্দন। এর কারণে তখন আমাদের ঋণাত্মক প্রকাশ হয়েছে। আর ঋণাত্মক ত্বরণ মানে সেটাকে আমরা কি বলবো, মন্দন। তো এবার বলেছে যে তিন অংশের
যে উদ্দীপকের তথ্য হলো যে ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো, অর্থাৎ আমরা ওসি সিডি এবং ডিডি অংশের ত্বরণ নির্ণয় করেছি। এবার এই ত্বরণ দিয়ে এবং ওইখানে যে সময় দেওয়া আছে এটা দিয়ে আমাদের একটু লেখচিত্র এঁকে দেখাতে হবে। তোমরা একটু পজ করে এটা তুলে নাও। এখানে ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করা হলো। দেখো লেখচিত্রটি কেমন হবে। উভয় অক্ষ নিয়ে গেলাম, এখান থেকে এক্স অক্ষ নিয়ে গেলাম। এবার সময় যেভাবে আছে আমরা ঠিক সেইভাবে সময়টা বসাবো। এটা যেমন ও বিন্দু বা 0, এখানে 2 4 6 8 10 12 14 আর 16 এটা আমরা সময় নিলাম। সময় আর এটা হলো ত্বরণ। ত্বরণটা নিব আমরা যেমন সর্বোচ্চ ত্বরণ হয়েছে আমাদের, এটা হলো 1 2 1 2 3 আর হচ্ছে -2 -4। তো দেখো উপরের দিকে হলো এটা হলো ত্বরণ আর এটা হলো সময়। তো এখন আমরা কিভাবে করবো, যেমন প্রথমে আমাদের ত্বরণ আসছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে এটা হলো 1 এবং এটা হলো 2 এবং 2 আর 3 এর মাঝখানে হবে এটা হলো 2.5 বিন্দু এবং আমাদের 2.5 হয়েছে 6 সেকেন্ডে, তাই এটা হবে এখান থেকে প্রথম 6 সেকেন্ডে ত্বরণ হয়েছে 2.5। পরবর্তী 10 সেকেন্ড পর্যন্ত, এই 10 সেকেন্ড পর্যন্ত এটা সমবেগে চলেছে, অর্থাৎ এখানে কোনো প্রকার ত্বরণ হয়নি, এটা হবে 0। এখানে আমি চিহ্নিত করে দেবো, যেমন A1 এটা হলো প্রথম অংশের ত্বরণ, এটা হলো A2 অর্থাৎ দ্বিতীয় অংশের ত্বরণ, এখানে কোনো প্রকার ত্বরণ নেই অর্থাৎ সমবেগ। আবার 10 সেকেন্ড থেকে 14 সেকেন্ড পর্যন্ত মন্দন হয়েছে অর্থাৎ -4 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা নিচের দিকে আসে। ঠিক আছে, এটা পর্যন্ত তোমরা এই চিত্রটা এঁকে দেবে, খুব কঠিন কিছু নয় মনে করি। ঠিক 14 সেকেন্ড পর্যন্ত কি হয়েছে, মন্দন ঘটেছে, ব্যাস চিত্রটা এরকম হবে। এখানে নিচে A3 অর্থাৎ 3 নম্বর অংশের জন্য ত্বরণ বের করেছি আমরা, ঋণাত্মক ত্বরণ। তোমরা এখানে বাংলায় লিখে দিতে পারো যে প্রথম 0 থেকে 6 সেকেন্ডের জন্য ত্বরণ হয়েছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, পরবর্তী 6 থেকে 10 সেকেন্ডের জন্য ত্বরণ হয়েছে A2 0 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ এখানে কোনো ত্বরণ নেই। পরবর্তী 10 থেকে 14 সেকেন্ড সময়ের জন্য ত্বরণ বা ঋণাত্মক ত্বরণ বা মন্দন হয়েছে -4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এভাবে নিচে বাংলায় লিখে দিতে পারো, তাহলে আরেকটু দেখতে সুন্দর দেখা যাবে। রাজশাহী বোর্ডের আরেকটি প্রশ্ন রয়েছে, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার অধিকর্ষ ত্বরণ সম্পন্ন স্থানে একটি বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। এটা হলো দৃশ্যপট 1 এবং দৃশ্যপট 2। দেখো একই প্রস্থচ্ছেদ বিশিষ্ট 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি তারে A ও B
এই তারদ্বয়ের দৈর্ঘ্য বরাবর ৫ কেজি ভরের বস্তু ঝুলিয়ে দিলে দৈর্ঘ্য বৃদ্ধি হয় যথাক্রমে ২ সেন্টিমিটার ও ৩ সেন্টিমিটার। গ নম্বর প্রশ্নটি দেখো, দৃশ্যপট একের বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? তাহলে এখানে দেখি আমাদের কাছে কি কি ইনফরমেশন আছে। এখানে প্রথমে আমরা পেয়ে যাচ্ছি অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ g = 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। পরবর্তীতে যেহেতু নিক্ষিপ্ত বস্তুর আদিবেগ হয় সর্বোচ্চ, অর্থাৎ যে বেগে ঢিল মারা হয়েছে 20 মিটার পার সেকেন্ড, এটা হলো নিক্ষিপ্ত বস্তুর আদিবেগ, এবং নিক্ষিপ্ত বস্তুর শেষ বেগ হয় 0। এখানে আর কিছু নেই, তো আমাদেরকে বের করতে হবে h ইকুয়াল টু হোয়াট। তো এখানে আমরা জানি যে p স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gh, বা b তো আমরা জানি 0 ইকুয়াল টু u20 হোল স্কয়ার প্লাস 2 ইনটু g এর মান হবে 9.8 ইনটু h, বা 0 ইকুয়াল টু 20 কে স্কয়ার করলে 400 হয়, প্লাস 2 ইনটু 9.8, দেখো কি আসে, ক্যালকুলেটর চাপ দাও। 19.6h, বা h ইকুয়াল টু, এটা আসলে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 5 থেকে মাইনাস হয়ে যাবে। তো এখানে একটা ভুল হয়েছে, আমাদের নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্রে মাইনাস হবে, কারণ জি তাকে কি করছে, নিচ থেকে বিপরীত বলে আকর্ষণ করছে, ওই নিক্ষিপ্ত বলের বিরুদ্ধে জি ওই বস্তুটিকে আকর্ষণ করতেছে, তাই এই মাঝখানে মাইনাস হয়ে যাবে। চলন্ত বস্তুর ক্ষেত্রে প্লাস হয়, আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মাইনাস, তাই এই 400 এখানে নিয়ে আসলে পরে মাইনাস হবে, মাইনাস 400, আর এই মাইনাস 19.6 এটা নিচে গিয়ে ভাগ করবে, মাইনাস 19.6। এবার দেখো ক্যালকুলেটর চাপ দিয়ে কি আসে। 20.41 এটা হবে মিটার। তাহলে বস্তুটি সর্বোচ্চ এত মিটার উচ্চতায় উঠবে, এটাই आंसर। তাহলে বস্তুটিকে নিক্ষেপ করলে বস্তুটি সর্বোচ্চ 20.41 মিটার উচ্চতায় উঠবে। আমরা প্রশ্নটি দেখা যাক।
দেখো, ঘ নম্বরের প্রশ্নটি হলো দৃশ্যপট 2 এর তারদ্বয়ের মধ্যে কোনটি অধিকতর স্থিতিস্থাপক। অর্থাৎ ওই তারদ্বয়ের সঙ্গে যখন দৈর্ঘ্য বরাবর 5 কেজি ভরের বস্তুটি ঝুলিয়ে দেওয়া হয় তখন তার দুটি দৈর্ঘ্য বৃদ্ধি হয় যথাক্রমে এত এত। তো এরপরে ওই দুইটা তারের মধ্যে কোন তারটি অধিক স্থিতিস্থাপকতা আহ, প্রকাশ করবে এটা বের করতে বলছে, বিশ্লেষণের মাধ্যমে প্রকাশ করবে। তো দেখো এটি কিভাবে করবো, প্রথমে বলে রাখি, মনোযোগ দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তো চলা শুরু করা যাক। প্রথমে বলে রাখি, স্থিতিস্থাপকতা বের করার জন্য তোমাকে ইয়ং এর গুণাঙ্ক বের করতে হবে। তো দেখো কিভাবে করে দেওয়া আছে বা উদ্দীপকতে যেটাই লেখো, এর ও বি তারের দৈর্ঘ্য আমরা প্রথমে পেয়ে যাচ্ছি। এই ও বি তারের দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা দৈর্ঘ্যকে লেন্থ বা এল দিয়ে প্রকাশ করি। আর এক্ষেত্রে আমরা এটাকে এল জিরো বলবো না, এল নট বলবো। তাহলে এই ও বি তারের দৈর্ঘ্য দুইটাই সেম। কি দেওয়া আছে, 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটারকে আমরা মিটারে প্রকাশ করলে হবে 1 মিটার। তারপরে এ ও বি তারের প্রযুক্ত, আমাদেরকে টান বলটা বের করে নিতে হবে। টান বল হলো দুইটা তারের সঙ্গে যে বস্তুটা ঝুলাই দেওয়া হয়েছে সেটা অ্যাকচুয়ালি তার দুইটার উপর কতটুকু টানতেছে বা কতটুকু টান বল দিতেছে এইটাই বের করতে হবে। এই অভিতারের প্রযুক্ত টান বল। টান বলকে আমরা টি দিয়ে প্রকাশ করি, অর্থাৎ এইটি মানে হলো টেনশন। ওই টেনশন না যে আমরা চিন্তা ভাবনা করি বা চিন্তায় আসতেছি না হায় রে হায়, ওই টেনশন না। এই টেনশন দ্বারা টান প্রকাশ করা হয় কোনো সুতোর উপর বা কোনো তারের উপর যদি কোনো বস্তু ঝুলে দিয়ে বা ওটা টান করে, সেই টানটাকে আমরা টেনশন বলি। তাহলে এই টেনশন ইকুয়াল টু বস্তুর ভর গুণন অভিকর্ষ ত্বরণ। তাহলে এখানে আমরা 5 কেজি ভরের বস্তু ঝুলাই দিয়েছি, আর আমাদের অভিকর্ষ ত্বরণ হলো 9.8। এটাকে দেখো ক্যালকুলেটর চাপ দিয়ে দেখো কত আসে। 49 নিউটন। বলে রাখো কি, নিউটন। তাহলে 49 নিউটন। এরপরে এ ও বি তারের যে প্রস্থচ্ছেদ দেওয়া আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান এ দুই আর। এই অভিকারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান আমরা এ ধরে নিলাম, এতে আমরা কি বুঝাই, ক্ষেত্রফল। এরপরে আমরা দেখবো যে কতটুকু করে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে এটাও দেওয়া আছে, এটাও লিখে নেব। যেমন এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে, এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে এখানে এল এ মাইনাস এল নট ইকুয়াল টু 2 সেন্টিমিটার। এই সেন্টিমিটারকে মিটার প্রকাশ করলে 0.02 মিটার। এখন বলতে পারো যে এল এ মাইনাস এল নট কেন লিখলাম, তো এটা সূত্রে ব্যবহার করার জন্য। আর এটার কারণ হলো যে এল এ আমরা ধরে নিয়েছে দৈর্ঘ্য বৃদ্ধি হওয়ার পরে যে একটা দৈর্ঘ্য হয়েছে ওইটা হলো এল এ, অর্থাৎ সম্পূর্ণটা মিলিয়ে। ওইটার থেকে এল নট হলো 100 সেন্টিমিটার যেটা দেওয়া আছে, তো ওইটা বাদ দিলে এইটা থাকে, অর্থাৎ এতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। এটাকে আমরা সেন্টিমিটার থেকে মিটারে নিয়েছি। ঠিক একইভাবে বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি হবে, বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে এল বি মাইনাস এল নট ইকুয়াল টু 3 সেন্টিমিটার সমান 0.03 মিটার প্লাস। এবার এ তারের ইয়ং এর গুণাঙ্ক বের করবো আমরা, তারপর বি তারের ইয়ং এর গুণাঙ্ক বের করবো। সুতরাং এ তারের ইয়ং এর গুণাঙ্ক
ইয়ংয়ের গুণাঙ্ক যেহেতু ইয়ং ওয়াই, তো এ তারের জন্য ওয়াই এ ইকুয়াল টু, সূত্রটা ভালো করে খেয়াল করো আর লিখে নিতে পারো, ওয়াই এ ইকুয়াল টু টি বাই এ ইন্টু ওই যে দৈর্ঘ্য যা আসল দৈর্ঘ্য দেওয়া ছিল ওটা বাই দৈর্ঘ্য বৃদ্ধি। এটাকে পি ইন্টু এল নট বাই এ ইন্টু এল এ মাইনাস এল নট, এটা হলো, এটাকে আমরা এক ফর্ম দেই, পরবর্তীতে বি তারের ইয়ংয়ের গুণাঙ্ক। বি তারের ইয়ংয়ের গুণাঙ্ক ওয়াই বি হবে ঠিক একইভাবে টি বাই এ অর্থাৎ টান বল বাই ক্ষেত্রফল ইন্টু মূল দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য বৃদ্ধি সমান সমান টি ইন্টু এল নট বাই বি ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি বি মাইনাস এল নট। এটাকে আমরা 2 নাম দেব। এখন এই দুইটার মধ্যে তুলনা করে আমরা কোনটা স্থিতিস্থাপকতা বেশি এটা বের করার চেষ্টা করব। তো দেখো এখানে যদি, সুতরাং y a বাই y b, তো y a তে কি দেওয়া আছে, উপরে t ইনটু l নট আর নিচে a ইনটু l a মাইনাস l নট। এখানে y b ইকুয়াল টু t ইনটু l নট আর নিচে a ইনটু l t মাইনাস l নট। তো এটাকে আমরা দেখি কাটাকাটি করে কি আসে, বা y a বাই y b ইকুয়াল টু, উপরেরটা যেরকম আছে সেরকমই থাকবে, ইনটু l নট বাই a ইনটু l a মাইনাস l নট। নিচে ভাগ আকারে ছিল, তো এখানে গুণ হয়ে যাবে এবং হর লব হয়ে যাবে, লব হর হয়ে যাবে। তো এখানে a ইনটু l b মাইনাস l নট আর নিচে t ইনটু l নট। এবার দেখো কমন করতেছে, কাটাকাটি করা যায়, তো করে দাও কাটাকাটি। এখানে a আর a কাটাকাটি চলে গেল, তো কি থাকলো, এখানে lb মাইনাস l নট, এখানে la মাইনাস l নট। তো এখানে বা ya বাই yb ইকুয়াল টু, উপরে কি থাকতেছে lb মাইনাস l নট আর এখানে থাকতেছে la মাইনাস l নট। দেখো এরপরে এই দুইটার কিন্তু মান আছে, তো আমরা মানগুলো বসাই দেই, কি আসে দেখি, ya বাই y b, এটা কিন্তু বা চিহ্ন, এটা বা হবে, তাহলে ya বাই yb ইকুয়াল টু, তোমরা খাতার মধ্যে সুন্দর করে করো, নিচে নিচে করো, আমার তো জায়গা কম দেখে আমি এরকম ভাবে করতেছি। তো দেখো আমার এখানে lb মাইনাস l নট, অর্থাৎ এটা দেওয়া আছে যে বি তারের, এই যে বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি 0.03 মিটার, 0.03 মিটার, আর এটা la মাইনাস l নট ইকুয়াল টু, দেখো এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি 0.02 মিটার, 0.02 মিটার। এবার এটাকে ক্যালকুলেটর চাপ দিলে দেখো কি আসে, বা ya বাই yb ইকুয়াল টু, দেখো কি আসে, ক্যালকুলেটর চাপ দাও, 0.03 ভাগ 0.02, आंसर হবে 1.5, 1.5। তাহলে এখানে দেখো কি আসলো, বা ya কে আমরা লেফট সাইডে রাখলাম, yb এখানে ভাগ ছিল, এখানে গিয়ে গুণ হবে, তো ya ইকুয়াল টু 1.5
ইনটু সরি এখানে সরাসরি ওয়াই দিয়ে লিখে দেওয়া যায়। তো এটা গুণাকারে থাকলো। এখন দেখো ওয়াই বি একটা নিজে একটা মান, তাহলে 1.5 এর সঙ্গে গুণ হলো মানে ওয়াই এ ইকুয়াল টু এই মানটুকু, তাহলে ওয়াই এ অবভিয়াসলি গ্রেটার দেন এটা, তাহলে ওয়াই এ অবভিয়াসলি গ্রেটার দেন ওয়াই বি, এটা এখানে সুতরাং দিয়ে লিখে দিবে, নিজে লিখে দিবে, আমি এখানে লিখে দিতেছি। সুতরাং ওয়াই এ গ্রেটার দেন ওয়াই বি, তার মানে নিঃসন্দেহে ওয়াই বি এর মানটি কি হবে, ছোট হবে। তাই ওয়াই এ গ্রেটার দেন ওয়াই বি এখানে লিখে দিবে বাংলা কথায় যে সুতরাং ওয়াই এ গ্রেটার দেন ওয়াই বি, তাই বলা যায় এ তারের ইয়ং এর গুণাঙ্ক, অর্থাৎ ওয়াই এ কি এ তারের ইয়ং এর গুণাঙ্ক, তাই এ তারের ইয়ং এর গুণাঙ্ক বেশি, আর যে তারের ইয়ং এর গুণাঙ্ক বেশি হবে সেই তারটির স্থিতিস্থাপকতা অধিক হবে বা বেশি হবে। তাহলে ইয়ং এর গুণাঙ্ক ওয়াই এ বেশি হওয়ায় এ তারের স্থিতিস্থাপকতা বেশি, এই কথাটুকু বাংলায় নিজে সুন্দর করে লিখে দিবে, ব্যাস আনসার এটাই। তুলে নাও। দেখো উদ্দীপকে দুইটা গাড়ি, যেমন এটা হলো প্রথম গাড়ি, এটা হলো দ্বিতীয় গাড়ি। তো দ্বিতীয় গাড়ির একটা সময় বনাম বেগের ছক দেওয়া আছে, যেখানে প্রতি 5 সেকেন্ড অন্তর তার বেগটা দেওয়া আছে। গ নম্বর প্রশ্ন বলছে দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এবার ছকটা দেখে একটু কঠিন মনে হলেও হইতে পারে, তো আমরা এটাকে একটু লেখচিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। দেখো কিরকম হবে, আমি যদি এরকম একটা লেখচিত্র আঁকাই, আর এখানে যদি আমি বেগ দিই 2 4 6 8, আর এখানে যদি আমি সময় দেই 5 10 15 20 25 30 35 40, ঠিক আছে। এইভাবে যদি আমরা প্রকাশ করি যে প্রথম 5 সেকেন্ডে হয়েছে 2, অর্থাৎ এটা, পরবর্তী 10 সেকেন্ডে হয়েছে 4, পরবর্তী 15 সেকেন্ডে হয়েছে 6। এইভাবে যদি আমরা যাই এই পর্যন্ত, তারপরে 15 থেকে 25 সেকেন্ড পর্যন্ত 6 মিটার পার সেকেন্ডে বেগ ছিল, অর্থাৎ এই পর্যন্ত এরকম। তো পরবর্তী 25 থেকে 40 সেকেন্ড পর্যন্ত আবার মন্দন ঘটেছে, অর্থাৎ একদম জিরোতে চলে আসছে, এটা হবে এরকম। তাহলে আমরা এটাকে 0 দিলাম, এটাকে এ দিলাম, এটাকে বি এবং এটাকে সি বিন্দু দিলাম, এতে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো 0 থেকে এ বিন্দুতে যখন গেছে সমহারে বেগ বাড়ছে, অর্থাৎ এখানে ত্বরণ ঘটছে। আবার 15 থেকে 25 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ এ থেকে বি বিন্দু পর্যন্ত সমবেগে চলছে, 6 মিটার পার সেকেন্ড বেগ ছিল যেখানে। আবার বি বিন্দু থেকে সি বিন্দুতে আসতে মন্দন ঘটেছে, অর্থাৎ ধীরে 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 তার ত্বরণ কমে আসছে, একদম জিরো হয়ে গেছে। তো এখন আমাদের করতে সুবিধা হবে। তো এটা আমরা বের করব যে ও থেকে এই অংশ, তোমরা এই চিত্রটা আগে দিয়ে নেবে, তো আই থিংক ইজি হবে। তো এভাবে দিলে যে ও থেকে এই অংশের জন্য আমরা এখানে বলছে দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব, আমরা এই তিনটা অংশের আলাদা আলাদা দূরত্ব নির্ণয় করব। তো ও থেকে ও এই অংশের, ওই অংশের প্রথমে দেওয়া আছে যেমন ইউ, অর্থাৎ আদিবেগ হলো 0, এরপরে দেওয়া আছে যে শেষ বেগ হলো, অর্থাৎ ভি হলো 6 মিটার পার সেকেন্ড, এবং সময় যদি ধরি এখানে, সময় হলো এখানে যে 15 সেকেন্ড, অর্থাৎ 0 থেকে 15 সেকেন্ডে এটা হয়েছে, অর্থাৎ সময় হবে 15 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা বের করব এস, দেখি এখানে আমরা যেহেতু প্রথম অংশের জন্য বের করছি, তাই s1 দিয়ে নেব, s1 ইকুয়াল টু e প্লাস v বাই 2 ইনটু t।
তাহলে এখানে মান বসাইলে কি আসে? আমাদের ইউ হলো 0, ভি হলো 6 আর 2 ইনটু টি হলো আমাদের 15 সেকেন্ড। এখানে 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 এবং 3 15 45 মিটার, অর্থাৎ S1 45 মিটার আসবে। এর পরবর্তীতে এ থেকে বি অংশ, তাহলে এ থেকে বি অংশ হলো 15 থেকে 25, এবং এখানে যেহেতু সমবেগ নির্দেশ করতেছে তাই সমবেগের ক্ষেত্রে আমরা এ বিন্দুতে আদিবেগ ধরব, আর এ বিন্দুতে আদিবেগটা হলো এটার শেষ বেগ, অর্থাৎ 6 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই পুরোটা 6 মিটার পার সেকেন্ডে যাত্রা করেছে। তাই সমবেগের ক্ষেত্রে আমরা s এর সূত্র জানি, s vt, এবং t হবে 25 থেকে 15 বিয়োগ করলে যা আসে তাই। তো দেখা যাক, আমরা জানি s2 vt2। এখানে এই সাইড নোট দিয়ে নিতে হবে, যেমন আমরা v জানি 6 মিটার পার সেকেন্ড যেহেতু সমবেগ, আর t হবে এখানে 25 মাইনাস 15 ইকুয়াল টু 10 সেকেন্ড। তো এই ক্ষেত্রে s2 what? তো s2 vt2, আমরা v এর মান জানি 6 ইনটু t এর মান হবে 10। ওকে, তো 10 60 মিটার। এর পরবর্তীতে রয়েছে s3। তারপরে আমরা জানি s3 এখন দেখি আমরা s3 থেকে কি কি পাই, যেমন b থেকে c অংশে মন্দন ঘটেছে। তো এই ক্ষেত্রে যেহেতু ab অংশ সমবেগে চলেছে তাই b বিন্দুতে এর আদি বেগ হবে এটা শেষ বেগ, অর্থাৎ 6 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে লিখব s3 এর জন্য, s3 এর জন্য আমাদের এ বিন্দুতে b বিন্দুতে আমাদের s3 হলো b থেকে c, তাই b বিন্দুতে হবে আদিবেগ, তাই b বিন্দুতে আদিবেগ হবে 6 মিটার পার সেকেন্ড। এখানে শেষ বেগ নেই, শেষ বেগ হবে 0, এবং t হবে এখানে যে 40 থেকে 25 বিয়োগ করতে হবে, 40 মাইনাস 25 equal to 10 second. So S3 equal to what? तो S3 equal to U plus V by 2 into T। আমরা এই সূত্রটি ব্যবহার করতে পারি। তো U এর মান হলো এখানে 6 প্লাস V এর মান হবে এখানে 0, শেষ বেগ 0, কিন্তু T এর মান হবে এখানে 10 সেকেন্ড। তাহলে आंसर আসছে 3 দুগুণে 6 এবং 3 10 30। সো এখানে 40 থেকে 25 বাদ দিলে 15 সেকেন্ড হয়, এটা 15 সেকেন্ড হবে, টাইম 15 সেকেন্ড। তাহলে এখানে 3 দুগুণে 6, এটা কাটাকাটি করলে এখানে 3 থাকে এবং 3 15 45 মিটার। তাহলে S3 45 মিটার। এবার বলছে দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব, এবার এই তিনটাকে আমরা যোগ করে দেব, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব বের হয়ে যাবে। তাহলে সুতরাং বাংলায় লিখে নিতে পারো যে মোট অতিক্রান্ত দূরত্ব লিখে S S1 plus S2 plus S3 S1 এর মান হলো 45 প্লাস S2 এর মান হলো 60 প্লাস S3 এর মান হলো আবার 45 কি হবে মিটার। তাহলে आंसर হলো এখানে 90 ভাগ 150 মিটার। তাহলে তৃতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব হবে 150 মিটার। নিচে এই কথাটুকু সুতরাং দিয়ে বাংলা সুন্দর করে লিখে দিন, ব্যাস। আর এই চিত্রটা অবশ্যই খাতায় এঁকে দিও ভালো হবে। তো দেখো ঘ নম্বরের প্রশ্নটি হলো প্রথম গাড়ির সর্বোচ্চ বেগ, অর্থাৎ এটা হলো প্রথম গাড়ি আর এটা হলো বেগ দেওয়া আছে, তো এখানে সর্বোচ্চ বেগ দেওয়া আছে 30। প্রথম গাড়ির সর্বোচ্চ বেগ এর সম্পূর্ণ পথের গড় বেগের সমান হবে কিনা। তো এক কথায় বলছে যে এখানে প্রথম যদি আমি ভাঙাই দিই,
যে এই যে চিত্রটা দেওয়া আছে এটা প্রথম গাড়ির বেগ বনাম সময়ের একটা চিত্র দেওয়া আছে। তো এখান থেকে আমাকে এর সম্পূর্ণ পথটা আগে বের করতে হবে যে মোট কতটুকু দূরত্ব এই গাড়িটা অতিক্রম করেছে, তারপর এর গড় বেগ নির্ণয় করতে হবে এবং ওই গড় বেগ এবং এর সর্বোচ্চ বেগ সমান হয় কিনা এটাই প্রশ্নে বলছে এবং গাণিতিক ভাবে সমাধান দেখাইতে বলছে। তো দেখাই। তো প্রথমে যে 0 থেকে 10 এইটুকুর জন্য প্রথমে 0 থেকে 10 সেকেন্ড এর জন্য 0 থেকে 10 সেকেন্ডের জন্য আমরা এখানে কি কি পাই দেখো। এখানে আমরা ইউ পেয়ে যাচ্ছে 0, ভি পেয়ে যাচ্ছে এখানে সর্বোচ্চ বা শেষ বেগ হলো এখানে 30 মিটার পার সেকেন্ড এবং এখানে টাইম হলো 0 থেকে 10 অর্থাৎ 10 সেকেন্ড। তো এখান থেকে আমাদের এস বের করতে হবে। তো আমরা জানি এখানে হবে যে এস 1 দিয়ে নিলাম, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইনটু টি। এখানে মান বসাই দাও। ইউ এর মান হলো এখানে 0, ভি এর মান 30 আর 2 ইনটু এখানে আমরা টি সমান 10 ক্যালকুলেশন করো, দেখো কি আসে। তাহলে 2 দিয়ে 30 কে ভাগ দিলে 15 এবং 10 দিয়ে গুণ দিলে পরে 150 মিটার। এর পরবর্তীতে আসি আমরা 10 থেকে 20 সেকেন্ডের জন্য। আবার 10 থেকে 20 সেকেন্ডের জন্য 10 থেকে 20 সেকেন্ডের জন্য এখানে আদি বেগ আর শেষ বেগ থেকে কিভাবে বের করব। এখানে 10 থেকে 20 সেকেন্ড এটা সরল রেখা নির্দেশ করতেছে, আর সরল রেখা মানে আমরা বুঝে নেব যে এখানে সমবেগ নির্দেশ করতেছে। আর সমবেগ অর্থাৎ আদি বেগ শেষ বেগ একটাই। আর সমবেগের ক্ষেত্রে আমরা জানি s vt, তাহলে এখানে বেগ হবে 30 মিটার পার সেকেন্ড এবং সময় হবে এখানে 20 থেকে 10 মাইনাস, তাহলে 10 সেকেন্ড। তাহলে এখানে আমাদের s2 নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি s2 ইকুয়াল টু এখানে v t2, কারণ সমবেগের ক্ষেত্রে আমরা s ইকুয়াল টু vt সূত্র ব্যবহার করি। তাহলে এখানে v এর মান হলো 30 আর t এর মান হলো এখানে 10 সেকেন্ড। তাহলে 30 * 10 ইকুয়াল টু 300 মিটার। এটা হলো s2। এর পরবর্তীতে আসি আবার 20 থেকে 30 সেকেন্ডের জন্য। 20 থেকে 30 সেকেন্ডের জন্য দেখো 20 থেকে 30 সেকেন্ডে কি ঘটছে। 20 থেকে 30 সেকেন্ডে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত সমহারে নেমে গেছে। এটা যেমন সমহারে উপরে উঠছে, এখানে ত্বরণ ঘটছে, এখানে সমহারে নিচে নামছে, অর্থাৎ এখানে মন্দন ঘটছে। তো এখানে বেগ ধীরে ধীরে কমতেছে, এইটাই প্রকাশ পাইতেছে। তার মানে শেষ বেগ হবে এখানে একদম 0। শেষ বেগ কি হবে একদম 0। আর আদি বেগ হবে ওইটাই যেটা এই যে সমবেগে চলার সময় এটা শেষ বেগ ছিল, অর্থাৎ 30 মিটার পার সেকেন্ড। এটা হবে এই ক্ষেত্রে আদি বেগ, অর্থাৎ 20 সেকেন্ডে এই বিন্দুতে আদি বেগটা হবে আমাদের ইউ ইকুয়াল টু এখানে লিখে নিবে যে s3 এর জন্য এখানে s2 এর জন্য এভাবে লিখে নিবে। তো s3 এর জন্য এখানে আদি বেগ হবে 30 মিটার পার সেকেন্ড। এখানে শেষ বেগ যেহেতু একদম এখানে, তো এটা হলো 0 মিটার পার সেকেন্ড এবং টাইম হবে এখানে 20 থেকে 30 সেকেন্ডের জন্য। তাহলে 30 মাইনাস 20 সেকেন্ড ইকুয়াল টু হবে এখানে 10 সেকেন্ড। তাহলে আমরা s3 নির্ণয় করব। s3 ইকুয়াল টু u প্লাস v বাই 2 ইনটু t
3। এখানে টি কি 3 নাম্বার সময়, তো 10 সেকেন্ড। তো আমরা এখানে মান বসাই দিই, যেমন ইউ এর মান আছে এখানে 30 প্লাস ভি এর মান আছে এখানে 0 বাই 2 ইনটু টি এর মান হলো এখানে 10। এখানে আসবে 15 ইনটু 10 150 150 মিটার। তাহলে আমরা তিনটা দূরত্ব পেয়ে গেলাম। এবার এটা আমরা যোগ করব। মোট অতিক্রান্ত দূরত্ব, এখানে বাংলায় একটা কথা লিখে নেবে যে মোট অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু s1 প্লাস s2 প্লাস s3। তিনটা s1 এ আমাদের आंसर ছিল 150 মিটার প্লাস s2 তে ছিল 300 মিটার প্লাস s3 তে হলো আবার 150 মিটার। তো आंसर হবে এখানে 150 150 300 and 300 600, তো 600 মিটার হবে এখানে आंसर। তো আমরা মোট অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেলাম। তো এবার আমাদের গড় বেগ বের করতে হবে। তাহলে আমরা গড় বেগ বের করি। সুতরাং প্রথম গাড়ির গড় বেগ, প্রথম গাড়ির গড় বেগটা আমরা বের করি ভি বার দিয়ে। এটাকে বলা হয় ভি বার। তো ভি বার ইকুয়াল টু গড় বেগ সমান সরণ বাই সময়, মোট অতিক্রান্ত সরণ বাই সময়। তাহলে এখানে মোট অতিক্রান্ত দূরত্ব হলো 600 মিটার আর সময় হলো, মোট সময় হলো এখানে 30 সেকেন্ড। মোট সময় হলো এখানে 30 সেকেন্ড। কারণ প্রত্যেকটাতে 10 10 10 করে 30 সেকেন্ড। তাহলে 30 দিয়ে এটাকে ভাগ করলে হয়, দেখো কত আসে, 0 0 কাটা 3 দিয়ে 60 কে ভাগ করলে 20, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড হবে এখানে গড় বেগ। তাহলে আমরা গড় বেগ পেলাম 20 মিটার পার সেকেন্ড। আর আমাদের সর্বোচ্চ বেগ ছিল 30 মিটার পার সেকেন্ড। এই যে আমাদের সর্বোচ্চ বেগ 30 মিটার পার সেকেন্ড। তাহলে নিচে আমরা শুধু বাংলায় লিখে দিব যে ভি অর্থাৎ সর্বোচ্চ বেগ is not equal to v bar। v is not equal to v bar, অর্থাৎ এই প্রথম গাড়ির সর্বোচ্চ বেগ এবং গড় বেগ সমান নয়। এই কথাটুকু জানতে চাইছে, এইটুকু বাংলায় লিখে দিবেন। যেহেতু সর্বোচ্চ বেগ এবং গড় বেগ সমান নয়, সেহেতু প্রমাণিত এইটুকু গাণিতিক ভাবে দেখানো হলো। এখানে এই প্রশ্নটি দেখো, কোন বস্তুকে ভূমি থেকে 54 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে এটি নির্দিষ্ট সময় পর ভূপৃষ্ঠে পতিত হবে। অর্থাৎ নিক্ষেপণ বেগটা দেওয়া আছে 54 মিটার পার সেকেন্ড। প্রশ্ন বলছে গ নাম্বার, ভূমি থেকে 70 মিটার উচ্চতায় বস্তুটিকে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বেগে দুইবার দেখা যাবে। গাণিতিক ভাবে বিশ্লেষণ করতে বলছে। এবার একটা কথা বলে রাখি যে নিক্ষেপণ বেগ সবসময় সর্বোচ্চ হয়। আমরা যে বেগে বা যে বল প্রয়োগ করে একটা বস্তুকে উপরের দিকে ঢিল মারি, সেই ক্ষেত্রে নিক্ষেপণ বেগ হবে সর্বোচ্চ, অর্থাৎ এখানে আদি বেগটাই হবে এটা, এবং শেষ বেগ হবে 0। কারণ একটা বস্তুকে যখন আমি উপরের দিকে ঢিল মারবো তখন একটা উচ্চতায় গিয়ে বস্তুটি স্থির হয়ে যাবে, পরবর্তীতে আবার নিচের দিকে পড়তে শুরু করবে। তাই শেষ বেগটা হবে 0 এবং পরবর্তীতে যখন নিচের দিকে পড়তে থাকবে তখন আরেকটা সময়ে তারা মিলিত হবে। অর্থাৎ এটাই বলছে যে 70 মিটার উচ্চতায় বস্তুটিকে নিক্ষেপ করা হলে 70 মিটার উচ্চতায় যাওয়া এবং আসার মধ্যে বস্তুটি ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বেগে দুইবার দেখা যাবে বস্তুটিকে। এটাই গাণিতিক ভাবে প্রমাণ করতে বলছে। তো দেখো এখানে আমাদের কাছে কি কি আছে, যে সর্বোচ্চ, এখান থেকে আমরা আদি বেগ পেয়ে যাচ্ছি যেটা হবে 54 মিটার পার সেকেন্ড। এরপরে h অর্থাৎ উচ্চতা দেওয়া আছে 70 মিটার এবং আমরা g এর মান জানি 9.8 মিটার পার সেকেন্ড, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ। তো এইখান থেকে আমরা বের করব যে প্রশ্ন বলছে 70 মিটার উচ্চতা বস্তুটিকে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বেগে দুইবার দেখা যাবে। তো এখানে আমরা জানি প্রথমে
আমরা জানি s ইকুয়াল টু সরি এখানে h হবে এটা h ইকুয়াল টু ut মাইনাস হাফ gt স্কয়ার। এটা হলো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উচ্চতার সূত্র, বা এখানে h দেওয়া আছে 70 মিটার, u হবে এখানে 54 ইনটু t দেওয়া নেই মাইনাস এখানে হাফ ইনটু j এর মান 9.8 ইনটু t স্কয়ার, বা 70 ইকুয়াল টু 54t মাইনাস 2 দিয়ে 9.2 কে ভাগ করতে হবে, 9.8 ভাগ 2 ক্যালকুলেটর চাপ দিলে কত আসে 4.9 টি স্কয়ার, বা 4.9 টি স্কয়ার এটা হবে মাইনাস 4.9 টি স্কয়ার প্লাস 54 টি মাইনাস 70 ইকুয়াল টু 0। তো এই ক্ষেত্রে আমরা টি এর মান বের করব এখান থেকে। এই ধরনের রাশি বা সমীকরণ যখন থাকে এখান থেকে এই চলকের মান বের করার জন্য আমরা সাধারণত মিডল টার্ম করে থাকি, কিন্তু যখন মিডল টার্ম করা সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা একটা সূত্র ব্যবহার করে এর মান ব্যবহার করি। তো দেখো সূত্রটি কি, বা টি ইকুয়াল টু এর আগের একটা মেথড সম্ভবত সূত্রটা সম্পর্কে বলেছিলাম, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। আমরা এই সূত্রটি ব্যবহার করে এই চলকের মান বের করব। তো মান বসাই দাও। এখানে কথা হলো a b কোনটাকে ধরবো, এটা হলো a, শুধুমাত্র আমরা সাংখ্যিক মানগুলো নেব এবং তার বামে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন সহ আমাদের ধরতে হবে। তাহলে এটা হলো a, এটা b, এটা হলো c। তাহলে মাইনাস b এর জায়গায় আছে মাইনাস 4.9, মাইনাস 4.9 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac, বি হলো মাইনাস মাইনাস প্লাস 54 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4, এ হলো মাইনাস 4.9 ইনটু সি হলো মাইনাস 70 বাই 2 ইনটু এর মান হলো মাইনাস 4.9। ঠিক আছে, একটু সহজভাবে করা যায় তো, যাই হোক। তো এটা দেখো মান কি আসে, এটাকে উপরের টুকু আলাদা করবে এবং নিচের টুকু আলাদা করবে, দেখো কি আসে। এখানে 54 যা আছে, এখানে মাইনাস আর একটা, তো মাইনাস 54, এখানে প্লাস মাইনাস, তারপরে এই যে রুট ওভারের মধ্যে যে অংশটুকু আছে এইটুকুকে আলাদা করে ক্যালকুলেটরে উঠাবে, তারপরে এটুকু আলাদা করে প্লাস মাইনাস 39.29, আর এখানে 2 ইনটু মাইনাস 4.9 হবে, 2 ইনটু মাইনাস 9.8। এবার দেখো কি আসে। এটা করার নিয়ম হলো এখানে প্লাস মাইনাস আছে, একবার প্লাস ধরে করতে হবে আর একবার মাইনাস ধরে করতে হবে। তো মাইনাস 54 প্লাস 39.29 বাই মাইনাস 9.8, দেখো কি আসে।
এটা সে 1.5, যেহেতু আমরা সময় বের করছি তাই একক হবে সেকেন্ড। আরেকটা করতে হবে মাইনাস ধরে, ঠিক এই জায়গায় প্লাসটা বাদ দিয়ে শুধু মাইনাস ধরে ক্যালকুলেশন করতে হবে। এবার আসে 9.51, 9.51 সেকেন্ড, आंसर এটাই হবে। তাহলে দুইটা বাস্তব মান পেয়েছি আমরা টি এর ক্ষেত্রে 1.5 সেকেন্ড এবং 9.51 সেকেন্ড। এই ক্ষেত্রে आंसर হবে দুইটাই, যে একটা তো সেকেন্ডে এখানে দুইটা কথা বলছে যে 70 মিটার উচ্চতায় বস্তুটিকে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বেগে দুইবার দেখা যাবে। আমরা ভিন্ন ভিন্ন সময়টা বের করেছি যে 1.5 সেকেন্ড এবং 9.51 সেকেন্ডে বস্তুটিকে দুইবার দেখা যাবে। এখন কথা হলো এই দুইবার সময়ের ক্ষেত্রে আমাকে দুইবার বেগ বের করতে হবে, কারণ বেগের কথাটা বলছে এখানে। তাহলে সুতরাং দিয়ে লিখবে 1.5 সেকেন্ডে 1.5 সেকেন্ডে বস্তুটির বেগ 1.5 সেকেন্ডে বস্তুটির বেগ v equal to বস্তুটির বেগ v equal to u স্কয়ার প্লাস 2gh u স্কয়ার প্লাস, সরি এখানে t এর সূত্রটা হবে v equal to u plus gt, v equal to u plus gt, কারণ আমাকে এই সময়টা ব্যবহার করতে হবে। এখানে 1.5 সেকেন্ডে বস্তুটার বেগ কি হবে আমরা সেটা বের করতেছি। তো 1.5 সেকেন্ডে বস্তুটির বেগ হবে v equal to u minus gt, যেহেতু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা বের করতেছি। তো মান বসাই দাও, u এর মান হলো এখানে সর্বোচ্চ অর্থাৎ 54 মাইনাস g এর মান হলো 9.8 ইনটু t এর মান হলো 1.5। ক্যালকুলেশন করে দেখো आंसर কত আসে। 54 minus 9.8 into 1.5, आंसर হবে 39.3 মিটার পার সেকেন্ড, 39.3 মিটার পার সেকেন্ড। এবং পরবর্তীতে 9.51 সেকেন্ড, 9.51 সেকেন্ডে বস্তুটির বেগ হবে v equal to u plus, সরি বারবার প্লাস দিয়ে দিলে এটা মাইনাস হবে, v equal to u minus gt। এক্ষেত্রে আমরা সময়ের জায়গায় 9.51 ব্যবহার করব। তো দেখো u হলো 54 মাইনাস g এর মান আমরা জানি 9.8 ইনটু 9.51 হলো এটা সময় সেকেন্ড। তাহলে দেখো आंसरটা কি আসে, ক্যালকুলেটর চাপ দাও। 9.51 minus 39.3 minus 39.3 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। আমরা দুই ক্ষেত্রে বেগ পেয়ে গেলাম। এবার খেয়াল করো এক জায়গায় ধনাত্মক মান প্রকাশ পেয়েছে আর এক জায়গায় ঋণাত্মক মান প্রকাশ পেয়েছে। এখন এটার কারণ হলো আমরা যখন একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করব তখন এটা উপরের দিকে যায় অর্থাৎ বেগটা হয় ধনাত্মক, আবার যখন নিচের দিকে আসে তখন এটা হয় বিপরীত বেগ অর্থাৎ ঋণাত্মক। তো দুইটার মধ্যে একটা হবে ধনাত্মক একটা হবে ঋণাত্মক, যেটা মনে করে চলো সমস্যা নাই। তো 1.5 সেকেন্ডের বস্তুটির বেগ হলো 39.3 মিটার পার সেকেন্ড অর্থাৎ যখন উপরের দিকে যাচ্ছিল, আবার যখন 9.51 সেকেন্ডে অর্থাৎ নিচের দিকে আসতেছিল তখন বস্তুটার বেগ হয়েছে -39.3 মিটার পার সেকেন্ড। অর্থাৎ তুমি নিচে বাংলায় লিখে দিতে পারো যে বস্তু দুটির বেগ সমান হলো দিক ভিন্ন, অর্থাৎ একটা ঊর্ধ্বমুখী বেগ আর একটা নিম্নমুখী বেগ। তুমি ব্র্যাকেটে লিখেও দিতে পারো যে 1.5 সেকেন্ড। এখন দেখো একটা প্রশ্ন আছে, সীমা বাড়ি থেকে 4 মিটার পার সেকেন্ড ত্বরণে 20 সেকেন্ড যাত্রা করার পর 2 মিনিট সমবেগে চলে মামার বাড়িতে পৌঁছায় এবং বোন রিমার জন্য 5 মিনিট অপেক্ষা করে মেলা দেখতে যায়।
অর্থাৎ দুই বোন নিয়োগ করছে যে মামার বাড়ি যাবে, সেখান থেকে মেলা দেখতে যাবে। তো সীমা 4 মিটার পার সেকেন্ড ত্বরণে বের হয়, 20 সেকেন্ড চলার পর 2 মিনিট সমবেগে চলে এবং রিমার জন্য 5 মিনিট অপেক্ষা করে। এখানে সীমা বের হওয়ার 6 মিনিট পর রিমা বের হয়, অর্থাৎ রিমা সীমার পরে বের হয় কতটুকু পরে, 6 মিনিট পর, এবং সে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে রওনা দেয় মামার বাড়ির উদ্দেশ্যে। ওকে, তো প্রশ্ন হলো গ নম্বর, সীমা সমবেগে কত দূরত্ব অতিক্রম করে? সীমা সমবেগে চলেছে কতক্ষণ? 2 মিনিট। তো এখানে দেখি আমরা কি কি পাই। এখানে যদি আমরা লিখি যে সীমা বাড়ি থেকে কত ত্বরণে বের হয়, এখানে এ দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এই সময়টা হলো যে 20 সেকেন্ড, অর্থাৎ সীমা 20 সেকেন্ড এই ত্বরণে চলছে এবং এইখানে তার আদিবেগ ছিল 0 মিটার পার সেকেন্ড। তো আমরা দেখি এরপরে তার বেগ কত হয়। আমরা জানি যে শুরু করবে যে v u প্লাস at, আমাদের u হলো 0 প্লাস a হলো আমাদের 4 ইনটু t হলো আমাদের 20 সেকেন্ড, 4 বিষম 80 মিটার পার সেকেন্ড। 80 মিটার পার সেকেন্ড, গতি অনেক ছিল, ঠিক আছে, সীমার গতি বেশ ভালোই ছিল। তো এখন কথা হলো যে 20 সেকেন্ড এই ত্বরণে চলার পর 2 মিনিট সীমা কি করে সমবেগে চলে। তো এখন কথা হলো যে 20 সেকেন্ডে তার শেষ বেগ হয়েছে 80 মিটার পার সেকেন্ড। যেহেতু সীমা সমবেগে চলছে তাই তার ওই বেগটাও হবে এটাই, অর্থাৎ 80 মিটার পার সেকেন্ড। একটু কমপ্লেক্স মনে হচ্ছে কি? আচ্ছা দেখো, সীমা পরবর্তী 2 মিনিট সমবেগে চলছে, কিন্তু তার আগে 20 সেকেন্ড কিন্তু একটা ত্বরণ নিয়ে চলছে এবং সেখান থেকে আমরা বেগ পাইছি 80 মিটার পার সেকেন্ড। তো এটাই হলো তার শেষ বেগ। প্লাস ক্লিয়ার? তো এই শেষ বেগটাই সীমা 2 মিনিট ধরে রাখছে। তো আমরা পরবর্তী 2 মিনিটের জন্য লিখবো যে পরবর্তী 2 মিনিটের জন্য সীমার ভি, অর্থাৎ সমবেগে সীমার ভি হলো 80 মিটার পার সেকেন্ড এবং টি হলো 2 মিনিট, ইকুয়াল টু 2 মিনিটে 60 গুণ 120 সেকেন্ড। এখান থেকে আমাদের বের করতে হবে যে কত দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ s ইকুয়াল টু হোয়াট। তো আমরা জানি s ইকুয়াল টু v t, যেহেতু সীমা সমবেগে চলছে তাহলে v আছে এখানে কত, 80, আর t আছে এখানে 120 সেকেন্ড। তো এখানে 8 12 96 আর 0, তো 9600 মিটার সীমা কি করছে, সমবেগে চলছে। তো এটাই হলো आंसर, সীমা সমবেগে চলছে 9600 মিটার। ব্যাস, এর মাঝখানে বাংলা কথাগুলো অবশ্যই লিখে দিবে, যেগুলো আমি লিখি নাই কিন্তু মুখে বলছি। তারপরে খ নাম্বার প্রশ্নটা দেখো। তো খ নাম্বার প্রশ্নটি দেখো, সীমা ও রিমা মামার বাড়ি থেকে একসাথে মেলায় যেতে পারবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো এখন প্রশ্নটা ভালো করে বুঝো, এটা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে আনসারটা, তো আমরা ভেঙে ভেঙে করব এবং একদম ইজি। তো আমি আগে থিওরিটি সহ বুঝিয়ে বলছি যে সীমা ও রিমা মামার বাড়ি থেকে একসঙ্গে মেলায় যেতে পারবে কখন, যখন রিমা সীমার নির্ধারিত সময়ের মধ্যে মামার বাড়িতে পৌঁছতে পারবে, তাহলে তারা একসঙ্গে মামার বাড়ি থেকে মেলার উদ্দেশ্যে রওনা দিতে পারবে। ব্যাস, এখন দেখো কিভাবে করা যায়। সীমার অতিক্রান্ত মোট দূরত্বটা আমরা বের করব, তারপর সীমার কতটুকু সময় লেগেছিল এই সময়টুকু আমরা বের করব, তারপরে রিমারটা বের করব। ব্যাস, দেখো সীমার ক্ষেত্রে যদি আমরা বলি যে সীমার ক্ষেত্রে সমবেগে চলে, s1 ধরলাম, এটা আমরা 9600 মিটার। এই ক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে সীমা যে 20 সেকেন্ড ত্বরণ নিয়ে চলে, সেই ক্ষেত্রে সীমা কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। তাহলে
সেই ক্ষেত্রে আমরা যে আদিবেগ ইউ আছে 0, আমাদের টি আছে 20 সেকেন্ড, তারপরে আমাদের ত্বরণ আছে যে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাদের বের করতে হবে s ইকুয়াল টু what, এটা হবে s2। তাহলে আমরা জানি s2 ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। এখানে মান বসাই দাও, s2 ইকুয়াল টু ut, u হলো এখানে 0 ইনটু t এর মান রয়েছে 20 প্লাস এখানে হাফ ইনটু 4 ইনটু 20, 2 দিয়ে 4 কে কাটলে 2, 20 দুগুণে 40 মিটার, আর এটা তো 0 হয়ে গেল, সরি এখানে ভুল হয়েছে, এটা হবে স্কয়ার। তাহলে স্কয়ার হলে এখানে হলো 20 20 400, তো 400 দুগুণে এখানে হবে 800 মিটার। তাহলে সীমা কি করছে, 20 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, 800 মিটার, এবং পরবর্তী 2 মিনিটে অতিক্রম করছে 9600 মিটার। এটা মোট মামার বাড়িতে যাইতে তার অতিক্রান্ত দূরত্ব। তাহলে এটাকে আমরা যোগ করে দিয়ে দেখি কত আসে। সুতরাং সীমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব হবে, এই টোটালটা যোগ করে যা পাবো সেটাই। তাহলে সীমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব ইকুয়াল টু s1 প্লাস s2 সমান সমান 9600 প্লাস 800 কি হবে, কিলোমিটার না মিটার, মিটার। এটা যোগ করলে দেখো কি আসে, 8 6 14 10, তাহলে 10400 মিটার। এটা হলো সীমার মামার বাড়ির দূরত্ব। এবার দেখতে হবে সীমা কতটুকু সময় অতিক্রম করে। সুতরাং সীমা মোট অতিক্রান্ত, দূরত্ব হবে, এটা সময় হবে, সীমার মোট অতিক্রান্ত সময় মেলায় যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। বাংলাটা একটু অন্যরকম হয়ে গেল, এটা আগে দিয়ে দিবা যে সীমার মেলায় যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত মোট অতিক্রান্ত সময়। সীমার মেলায় যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত মোট অতিক্রান্ত সময়। তাহলে এখানে কি হবে, এটা ইকুয়াল টু, এবার একটা কথা দেখো, প্রথমে সে কতক্ষণ চলছে 20 সেকেন্ড, প্লাস সে 20 সেকেন্ডের পর চলছে 120 সেকেন্ড, অর্থাৎ 2 মিনিট, 2 মিনিট সমান 120 সেকেন্ড, প্লাস সে মামার বাড়িতে গিয়ে রিমার জন্য, সে মামার বাড়িতে গিয়ে রিমার জন্য অপেক্ষা করছে 5 মিনিট, 5 মিনিট। তো 5 মিনিটে কত সেকেন্ড হয়, 360 সেকেন্ড, 360 সেকেন্ড। তাহলে দেখো ইন টোটাল সীমার অতিক্রান্ত সময় কত আসে, 20 আর 120 140, 140 আর 360 440 সেকেন্ড হবে। তাহলে সীমার মেলায় যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত মোট অতিক্রান্ত সময় হলো 440 সেকেন্ড। এবার আমরা রিমার ক্ষেত্রে যাই, দেখি রিমা কি করছে। এখন রিমার ক্ষেত্রে রিমা কি করছে দেখো, সে 6 মিনিট পর রওনা দিয়ে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে মামার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। এখন আমরা তো বের করছি যে মামার বাড়ির মোট রাস্তা কত, 10,400 মিটার, এটা আমরা এস পেয়ে গেলাম। এরপরে রিমা যে রওনা দিয়েছিল আদিবেগ 0 অবভিয়াসলি, এবং ওর যে সময় আছে সেই সময়টা আমাদের বের করতে হবে, এবং ওর ত্বরণ ছিল
2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের বের করতে হবে এখান থেকে সময় ইকুয়াল টু ওয়াট। তাহলে দেখো এখন রিমার ক্ষেত্রে এস ইকুয়াল টু ওই সূত্র ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে আমরা মান বসাই দেই। সরি, এটা যেহেতু এস এর মান আছে তো এটা বাদ দিয়ে করি। আচ্ছা, এই পাশে করি বা এস এর মান দেওয়া আছে কত, 10,400 ইকুয়াল টু ইউ হলো 0, তাই টি আমরা যেটাই বসাই না কেন এখানে 0 আসবে। তারপরে প্লাস হাফ ইনটু এর মান আছে কত 2, টির মান আছে, টির মান এখানে নেই, তো এখানে টি স্কয়ার হবে। তো দেখো এখানে 2 দিয়ে 2 কে কাটাকাটি করলে কিছুই থাকে না, 0। তো এখানে টি স্কয়ার ইকুয়াল টু আমরা 10,400 লিখতে পারি কিনা, ওকে। বা শুধু টি রাখলে এখানে স্কয়ার উভয় পক্ষকে রুট ওভার করে অর্থাৎ বর্গমূল করলে এখানে টি এর উপর স্কয়ার উঠে যাবে এবং এখানে বর্গমূল করতে হবে। তো রুট ওভার 10,400 এদিকে ক্যালকুলেটর চাপ দাও, দেখো কত আসে, টি মান কত আসে দেখো, রুট ওভার 10,400 equal to 101.98, 101.98 এটা হলো সেকেন্ড নাকি। তাহলে রিমার মামার বাড়ি পৌঁছতে মোট সময় লাগছে এইটা। এখন দেখো যে সীমার মামার বাড়ি পৌঁছতে আচ্ছা, এখানে রিমার ক্ষেত্রে আমরা সময়টা পাইলাম যে মামার বাড়ি পৌঁছতে ওর সময় লাগছে কত। এবার দেখি রিমা দেখো 6 মিনিট পরে ওইখান থেকে রওনা দিছিল। রিমা এখানে কি করছে, 6 মিনিট পরে মামার বাড়ি থেকে রওনা দিছে, তাহলে তো 6 মিনিট সময়টা অ্যাড হবে নাকি। তাহলে এখন দেখি যে রিমার মোট অতিক্রান্ত সময়, অর্থাৎ রিমার মোট অতিক্রান্ত সময় কত হয় দেখো, এখানে টি দিলে পরে এখানে 6 মিনিট আমরা সরাসরি সেকেন্ডে প্রকাশ করলাম, 6 6 36, সরি এখানে 300 হবে, এটা একটু মিস্টেক আছে, এখানে 300 হবে, রাইটিং মিস্টেক, বাট আনসার ঠিক আছে 440 সেকেন্ড। এখানে দেখো 360 সেকেন্ড হইলো এই 6 মিনিটে, প্লাস রিমার মামার বাড়ি পৌঁছতে সময় লাগছে 101.98, 101.98 সেকেন্ড সময় লাগছে ওর মামার বাড়ি পৌঁছতে। তাহলে মোট কত সময় লাগলো দেখো, 300 400 461, 461.98 সেকেন্ড সময় লাগছে। তাহলে রিমার থেকে সীমার সময় কত কম লাগছে দেখো, সীমার সময় 440 সেকেন্ড। বা এখানে ওইরকম ভাবে না দিয়ে তুমি সরাসরি T1 T2 দিতে পারো। এখানে যদি আমরা T2 বের করি, এখানে T1, বা সীমার ক্ষেত্রে তুমি TS ও দিতে পারো, রিমার ক্ষেত্রে TR ও দিতে পারো তুমি। তাহলে সীমার সময় T1 স্মলার দেন T2 হলো এখানে রিমার সময়, রিমার সময়।
তাহলে T2 যেহেতু গ্রেটার দেন, তার মানে বোঝা যাচ্ছে যে রিমার সময় বেশি লেগেছে। তো এখানে লিখে দিবা সুতরাং রিমার সময় বেশি লেগেছে, রিমার সময় বেশি লেগেছে, তাই সীমা ও রিমা মামার বাড়ি থেকে একসঙ্গে মেলায় যেতে পারবে না। বুঝে গেছে? দেখো আরেকবার রিক্যাপ করি যে সীমা ও রিমার মামার বাড়ি থেকে একসাথে মেলায় যেতে পারবে কিনা এটা গাণিতিক ভাবে বিশ্লেষণ করতে বলছে। তাহলে আমরা প্রথমে কি করছি, সীমার ক্ষেত্রে তার প্রথমে আমরা দূরত্ব বের করছি যে সে মামার বাড়িতে যাইতে কত মোট অতিক্রান্ত দূরত্ব পার করেছে। প্রথমে সে 20 সেকেন্ডে যে দূরত্বটা অতিক্রম করছে সেটা বের করছে, তারপরে পরবর্তী 2 মিনিট যে সমবেগে চলছে আমরা সেটা বের করছিলাম ক নাম্বারে। তো সেটা থেকে বের করে আমরা দুইটা যোগ করছি, এটা হলো সীমা মামার বাড়িতে যাওয়ার মোট অতিক্রান্ত দূরত্ব 10,400 মিটার। এরপরে সীমার মোট অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ মেলায় যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সীমা মোট কতটুকু সময় অতিক্রম করেছে, এটা হলো প্রথমে 20 সেকেন্ড, তারপর 2 মিনিট 120 সেকেন্ড, তারপর 5 মিনিট অপেক্ষা করছে রিমার জন্য, সেটা হলো 300 সেকেন্ড। তাহলে যোগ করলে 440 সেকেন্ড। এরপরে রিমার ক্ষেত্রে রিমা 6 মিনিট পরে রওনা দিয়েছে, সুতরাং 6 মিনিটে হয় 360 সেকেন্ড। এরপরে রিমা মোট কত সময় লাগাইছে মামার বাড়িতে যাইতে, দেখো এখানে আমরা রিমার ক্ষেত্রে মামার বাড়ির দূরত্ব জানি, আদিবেগ জানি, ত্বরণ জানি, সময় বের করতে হবে। তাহলে আমরা সময় বের করছি a/2 থেকে আমরা সময় বের করছি কত, 101 সেকেন্ড বা 102 সেকেন্ড সময় লাগছে রিমা মামার বাড়িতে পৌঁছতে। কিন্তু রিমার মোট অতিক্রান্ত সময় হলো ওই 6 মিনিট সহ 101 সেকেন্ড। তাহলে মোট আসে 461.98 সেকেন্ড। তাহলে সীমার সময় T1 smaller than T2 হলো রিমার সময়। তাহলে বোঝা যাচ্ছে যে রিমার সময় বেশি লেগেছে মামার বাড়ি পৌঁছতে, তাই সীমা ও রিমা একসাথে মামার বাড়ি থেকে মেলায় যেতে পারবে না। একদম ইজি, একদম পানি পানি। তো দেখো বরিশালের একটা 25-এর প্রশ্ন আছে, পি ও কিউ দুটি নৌকা যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড বেগ এবং 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ও 6 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে একটি প্রতিযোগিতায় যাত্রা শুরু করে এবং একই সময়ে নদীর পাড়ে পৌঁছায়। পি ও কিউ নৌকা দুটি অপর পাড়ে পৌঁছালে নদীর প্রস্থ কত হবে? এটা হলো ঘ নাম্বারের প্রশ্ন। পি ও কিউ নৌকা দুটি অপর পাড়ে পৌঁছালে নদীর প্রস্থ কত হবে, এটা ইনডিরেক্টলি বলছে যে নদীর প্রস্থটা তোমাকে বের করে দেখাইতে হবে। তো দেখি আমরা এর মধ্যে কি কি ইনফরমেশন পাইছি। যেমন প্রথমে লিখে নিবা যে উদ্দীপক হতে বা দেওয়া আছে যেটা লেখো, উদ্দীপক হতে লেখা পি নৌকার ক্ষেত্রে এদের কি দেওয়া আছে, যথাক্রমে এত এত বেগ নিয়ে, অর্থাৎ এদের তোমার পি নৌকার ক্ষেত্রে অর্থাৎ এদের কি কি দেওয়া আছে, দেখো প্রথমে পি নৌকার ক্ষেত্রে আদিবেগ দেওয়া আছে, দেওয়া আছে 8 মিটার পার সেকেন্ড। এরপরে ত্বরণ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আবার এখানে যেটা নাই সেটা হলো যে আমাকে টি বের করতে হবে। এরপরে কিউ নৌকার ক্ষেত্রে আমি এখানে আদিবেগ পেয়ে যাচ্ছি 5 মিটার পার সেকেন্ড এবং এখানে ত্বরণ দেওয়া আছে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং এখানে যেটা মিসিং সেটা হলো টি ইকুয়াল টু 1। তাহলে এই দুই ক্ষেত্রে আমি প্রথমে আমাকে দূরত্ব বের করতে হবে, দূরত্বের সূত্র দিয়ে আমাকে সময় পর্যন্ত পৌঁছাতে হবে। পরবর্তীতে আমি যখন সময়টা পেয়ে যাব ওই সমীকরণে বসাই দিলে আমি দূরত্বটা বের করতে পারবো, অর্থাৎ নদীর প্রস্থটা আমি বের করতে পারবো। তাহলে পি নৌকার ক্ষেত্রে আমি পাইছি আদিবেগ ত্বরণ, আমাকে সময় বের করতে হবে। কিউ নৌকার ক্ষেত্রে সেম আদিবেগ ত্বরণ।
তাহলে পি নৌকার ক্ষেত্রে পি নৌকার এস ইকুয়াল টু এখানে এস ওয়ান দিয়ে দিলাম ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এখানে মান বসাইলে কি আসে দেখো, বা এস ওয়ান ইকুয়াল টু ইউ এর জায়গায় হবে, এখানে পি নৌকার ইউ হলো 8 টি প্লাস হাফ, এখানে এ হলো 4 ইন্টু 4। তো এখানে আমি সরাসরি কাটাকাটি করে 2 দিয়ে 4 কে কাটলে পরে 2 হয়, তো আমি সরাসরি এখানে 2 বসাই দেব। তো এখানে 2 টি স্কয়ার, হ্যাঁ এটাই হবে। তো এটাকে আমি 1 নং দিলাম, আবার দিয়ে কিউ নৌকার এখানে আমি S2 ধরলাম, এটা ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, বা এখানে S2 সমান আমি ইউ এর জায়গায় কত বসাবো, এখানে আদিবেগ হলো 5, এখানে টি প্লাস একই রকম ভাবে হাফ ইনটু ত্বরণ হবে 6, তাহলে 2 দিয়ে 6 কে ভাগ করলে আমার 3 আসে, এবং সূত্রে টি স্কয়ার এটা। তাহলে এটা হলো আমার 2 নং। এবার প্রশ্ন মতে বলছে যে দুইটা নৌকা ঠিক একই সময়ে নদীর অপর পাড়ে পৌঁছাবে। তাহলে আমি প্রশ্ন মতে এটা লিখতে পারি না, প্রশ্ন মতে S1 equal to S2 আমরা লিখতে পারি কিনা, বা এখানে যেহেতু P এবং Q নৌকার কথা বলছে, তুমি এখানে 1 অথবা 2 এর জায়গায় P এবং Q ও ধরতে পারো, SP SQ কোনো সমস্যা নেই। তাহলে S1 equal to S2 এটা হলো প্রশ্ন মতে, যেহেতু তাদের একই সময় তারা নদীর অপর পাড়ে পৌঁছেছে। তাহলে এখানে বাদ দিয়ে S1 equal to কি পাইছি আমরা, 2t স্কয়ার প্লাস 8t, 2t স্কয়ার প্লাস 8t ইকুয়াল টু S2 ইকুয়াল টু আমরা পাইছি 3t স্কয়ার প্লাস 5t, 3t স্কয়ার প্লাস 5t, বা এখানে আমরা দুইটা t স্কয়ার একসঙ্গে করি, 2t স্কয়ার মাইনাস 3t স্কয়ার ইকুয়াল টু এখানে 5t মাইনাস 8t, বা তুমি যদি চাও 3t স্কয়ার এর পাশে রাখতে প্লাস প্লাস হয়ে যেত, সব মাইনাসের কোনো প্রশ্ন আসতো না, তাও কোনো সমস্যা নেই, তুমি ক্যালকুলেশন জানলে করো, কোনো সমস্যা নেই, উত্তর একই আসবে। তো মাইনাস এখানে 3টা থেকে 2টা গেলে একটা, তো মাইনাস টি স্কয়ার ইকুয়াল টু 8টা থেকে 5টা গেলে পরে 3 মাইনাস হবে, যেহেতু বড় সংখ্যা মাইনাস আছে তাই মাইনাস 3t, বা এখানে আমরা টি স্কয়ারের নিচে যদি টি নিয়ে আসি, তাহলে টি দিয়ে টি কে কাটলে এখানে মাইনাস একটা টি থাকে ইকুয়াল টু মাইনাস 3। তো এই দুইটাকে যদি কনভার্ট করি, ডান পাশেরটা বামে আর বাম পাশেরটা ডানে নেই, বা উভয় পক্ষকে -1 দিয়ে যদি আমি গুণ করে দিই, তাহলে টি ইকুয়াল টু 3 সেকেন্ড আসবে। তাহলে নৌকাদ্বয় অপর পাড়ে পৌঁছাতে তাদের সময় লাগতেছে কত, 3 সেকেন্ড। এবার আমাকে বের করতে হবে তাদের দূরত্ব কত। তো সেটা বের করার জন্য আমি কি করব, যে এই টি এর মানটা যে কোনো একটা জায়গায় আমি বসাই দেব। তো এখানে নিচে লেখা যে টি এর মান এক সঙ্গে বসিয়ে পাই, যে এখানে সুতরাং দিয়ে টি এর মান এক নঙে বসাই। টি এর মান কি করব আমরা, এক নঙে বসাইলে কি পাই দেখো, S1 equal to 8 into 3 plus 2 into 3 whole square। তাহলে দেখো মানটা কি আসে, 3 8 24 প্লাস 2 into 3 3 কে 9, 9 দুগুণে 18, তাহলে দুটো যোগ করলে কত আসে, 24 আর 18। দেখো ক্যালকুলেটর চাপ দাও, 30 42 মিটার, এটাই হবে आंसर। তাহলে নদীর প্রস্থ কত হবে, 42 মিটার। তাহলে নিচে লিখে দিবে, সুতরাং নদীর প্রস্থ হবে 42 মিটার, ব্যাস आंसर এটাই। অতএব পি ও কিউ নৌকা দুটি যদি একই সময়ে নদীর অপর পাড়ে পৌঁছায়, তাহলে নদীটির প্রস্থ হবে 42 মিটার, ব্যাস
এই পর্যন্তই। তো এরপরে আরো প্রশ্ন ছিল, যেমন দিনাজপুর বোর্ড, ময়মনসিংহ বোর্ড, এই প্রশ্নগুলো আমি ইতিমধ্যে যেগুলো সলভ করেছি মোটামুটি ওইরকমই। আর ময়মনসিংহ বোর্ডের প্রশ্নটা আমি যেরকম দেখলাম যে একদম সহজ, পানি পানি। ময়মনসিংহ বোর্ডের যে প্রশ্নটা তোমাদের জন্য দিয়েছে বা 25 ব্যাচের জন্য দিয়েছিল একদম সহজ। তো আজকে 25 বোর্ডের প্রশ্নগুলো শেষ করলাম আজকে এই পর্যন্তই। তো অনেক পরিশ্রম লাগে। একটা কথাই বলবো, আমরাও যে বড় ভাইয়াদের ক্লাস করছি এখন যাই বুঝি, যখন নিজেরা করাই অনেক পরিশ্রম লাগে, অনেক সময় লাগে। কালকে থেকে চেষ্টা করে আজকে গিয়ে ক্লাসটা কমপ্লিট করলাম। তাও এটা শুধুমাত্র ইন্ট্রো ক্লাস বলতে পারো, যে 25 ব্যাচের প্রশ্নগুলো আমি দিলাম 25 এক্সামের। এর পরবর্তীতে এই অধ্যায়ের যে আরো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে, সিকিউ গুলো রয়েছে, আমি পরবর্তী একটা বা দুইটা ক্লাসে আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আমি যেভাবে ক্লাস নিলাম এরপরে এর মধ্যে তোমাদের না বোঝার মতো কিছু নাই। যেভাবে বুঝাইছে আমি মনে করি একদম সহজভাবে তোমরা বুঝতে পারছো। আর এগুলো খাতায় নোট করে নিবা, প্র্যাকটিস করবা একটু, তাহলে পারবা। এবং পরবর্তীতে সিকিউ সলভ শেষ করার পর আমি অধ্যায়ের সিকিউ গুলো সলভ করে দেব। পরবর্তীতে ক্লাস পাবে তোমরা ইনশাআল্লাহ। তো এবার তোমরা জানোই কি করবে, বেশি কিছু বলবো না। পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য সঙ্গে থেকো। আজকে এই পর্যন্ত।